হইতো যদি তারা আমাদেরকে আগে থেকেই বলতেন যে ভারতীয়দের সাথে তাদের কি ধরনের কথাবার্তা হয়। এটা হলে আমাদের আর কোনো আশঙ্কা থাকতো না। এবং আমরা একটা গণতান্ত্রিক একটা দেশে বাহিনীর সাথে, বাহিনী প্রধানের সাথে জনগণের যে সম্পর্ক থাকে বা আইনসভার যে সম্পর্ক থাকে, এই সম্পর্ক তাহলে আরেকটু প্রতিষ্ঠিত হতো, যেটা এখনো হয়নি। জি, আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে ঠিক ওবায়দুল কাদেরের মতো আরকি, বা শেখ হাসিনা ওবায়দুল কাদের যেরকম বলতো যে সাহস থাকলে তারেক রহমান দেশে এসে কথা বলুক, এরকম বলতো। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক একই কথা বলছেন যে সাহস থাকলে দেশে এসে কথা বলুক শেখ হাসিনা এবং সজীব জয়, বাইরে বসে বসে বিভিন্ন কুটচাল চালা থেকে। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্বাচনের যে নিরাপত্তা, সেটা নিয়ে কথা বলতে গিয়ে মনে হয় আজকে কোনো বাহিনীর অনুষ্ঠানে এই কথা বলেছেন। তো আপনি কি বলবেন? মানুষ তো হালকা কথা বলতেই পারে, মাঝে মধ্যে বলতেই পারে। উনি তো কোনো আর রাজনৈতিক নেতা না, তাই না? উনি রাজনৈতিক নেতা না, কিন্তু একজন স্বরাষ্ট্র একজন উপদেষ্টা। লেফটেন্যান্ট জেনারেল হিসাবে আসলে উনি এই ধরনের কথাটা বলাটাকে ওনার কতটুকু প্রফেশনালিজম আছে বা মানে পেশাদারিত্বের আমি যদি নীতিতে দেখি, তাহলে আসলে খুব একটা পেশাদারিত্বের পরিচয় বহন করে কিনা আমি জানি না। আমার মনে হয় না করে। আর এইগুলো আসলে শুনেন, এই যে ছাত্রদের লাশের উপর দিয়ে উঠে এসে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই ছাত্রদের দিয়েই উনারা প্রথম চালিয়েছেন। এখন তো চালাতে পারছেন না, লেমডাক গভর্নমেন্ট। তো লেমডাক গভর্নমেন্ট আসলে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব একজন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি না, গুরুত্বপূর্ণ ব্যক্তি না। এই সরকার অত্যন্ত অথর্ব সরকার। এই সরকার অথর্ব সরকারের সমালোচনা করতেও এখন আর আসলে ভালো। এই সরকারের গুরুত্বপূর্ণ কি সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। এই সরকার, আসিফ নজরুল বলছে ওনাকে নিয়ে বেশি ট্রোল করা হচ্ছে, ওনাকে নিয়ে গালি দিলে ভিউ ব্যবসা হয়, মানে ইউটিউবারদের, এই জন্য ওনাকে বেশি বেশি গালি দেয়। তো এটাই। আর উনার নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে উনি জুলাই বিপ্লব যে বিক্রি করে দিয়েছিলেন, এটা উনি কন্ট্রোল করতে পারবেন না, উনি যতই বলুন। উনি যে বড় বিশ্বাসঘাতক আসিফ নজরুল সাহেব, যে উনি যে বিপ্লবটাকে এনে যে উনি রাজনীতিকদের হাতে তুলে দিলেন, যেই রাজনীতিকদেরকে বাংলার জনগণ যেই রাজনীতিকদের নামে নাই, উনি যে ওই যে ডিজেফআই হামিদের সাথে কথা বললেন, এটা ইতিহাস এটা রায় দিবে। ইতিহাস এটা রায় দিবে। এবং আমার মনে হয় যে উনি কি সম্মানজনক প্রস্থান পান, দেখবো আমরা দেখবো। আর এবং উনাকে এইটারও উত্তর বোধহয় পরে দিতে হবে এক সময়, যে যখন আহতরা যখন কাতরাচ্ছিল, আপনি পদত্যাগ করেন নাই কেন? আপনি পদত্যাগ করেননি কেন? আপনি যদি বলেন যে না, এটা আমার বিষয় ছিল না, আইনের বিষয় ছিল, তাহলে আপনি পদত্যাগ করেন নাই কেন? আহতদের রক্তের উপর দিয়ে উঠে গেছেন, তাদের চিকিৎসা করেন নাই। কিন্তু উনি তো বলেছেন যে 3 জন পদত্যাগ করতে চেয়েছিলেন। উনি চেয়েছেন কিনা সেটা অবশ্য উনি বলেননি। বলেছেন যে 3 জন পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস এগুলোকে থামিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন। কেন থামবে কেন ওনারা? ডক্টর ইউনূসের কথায় থামবে কেন? ওনারা কি ডক্টর ইউনূসের চাকরি করে না, ওনারা জনগণের চাকরি করে। আমি যখন পদত্যাগ করতে গেছিলাম তখন আমাকে পররাষ্ট্র সচিব ঠেকাতে চায় নাই। আপনি তো পদত্যাগ করতে গেলে ঠেকাতে চাবেই। আমাকে কি পুরস্কারের দেয় নাই? আপনার প্রতিশ্রুতি দেয় নাই? ওই সময় আপনার একটা ইউরোপীয় দেশে অ্যাম্বাসেডর হয়, এটা ফরেন সার্ভিসের জন্য পুরস্কার। ফার্স্ট পোস্টিং কখনো ইউরোপীয় দেশে হয় না। তো এটা তো আপনাকে মানতে হবে। আপনি কেন ইউনূসকে এত পীর মানতেছেন কেন? আপনার আহতদের প্রতি আপনার কোনো লয়্যালটি নাই, আপনার ইউনূসের প্রতি লয়্যালটি আছে। সেটাই, মানে যাদের রক্তের উপরে আসছে তাদের প্রতি আসলে কারোই কোনো লয়্যালটি না। আপনি যেটা বলেছেন যে তাদের দেওয়া শেষ, যারা আহত এবং নিহত হয়েছে তাদের দেওয়া শেষ, তাদের থেকে পাওয়া শেষ, আর কিছু নাই। এটা throw them like garbage. হ্যাঁ, এটা সরকারও করেছে, মানে তারা যাদের ডাকে গেছে তারাও করেছে। তো আমি আরেকটা বিষয় শুনতে চাই যে ডক্টর খলিলের বিষয়ে, উনি যে আমেরিকা গেছেন, এটার পেছনে কোনো কারণ, অনেকে অনেক কারণ বলে আর কি। আপনার কাছে কি মনে হয়? না, আমি এগুলো জানি না। আমি ভিতরে খবর তো জানি না। আমি খবরের পিছনে খুব একটা দৌড়াই না। আমি যেটা দৌড়াই না কিছুতেই, কিন্তু আমি যেটা বোঝার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে, কি পিছনটা হচ্ছে কি। ডক্টর খলিলুর রহমান যে বলেছেন, যে উনি যা বলছেন যে শুল্ক কমানোর ব্যাপারে, উনি বলছেন শুল্ক কমায় দেন, আমাদের বাহিনীর লোকরা যাবে, শান্তিরক্ষী হবে গাজাতে।
এইটা উনার কোনো মতেই বলা উচিত হয়নি। উনার বিন্দুমাত্র উনি কি চাচ্ছেন যে বাংলাদেশের শান্তি আমি এর আগে কোন একটা ইয়েতে বোধহয় আপনার গত প্রোগ্রামে বা কোথাও একটা বলল যে যে মুহূর্তে বলা হয়েছে তখনই আমি বলেছিলাম যে বাংলাদেশের শান্তিরক্ষীরা কি তার মানে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করবে? তার মানে কি গাজাবাসীদেরকে যখন ওখান থেকে সরিয়ে সোমালিল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে বা যে কোনো জায়গায় এবং ওই জায়গাটাকে একটা জ্যারেড কুশনার এবং হুইটকফ নাকি ওদের ওদের এরা আছে সব রিয়েল এস্টেট ডেভেলপার, তাদের যখন একটা শহর বানানো হবে এইখানে, হ্যাঁ, এই বাচ্চাদের মানে রক্তের উপরে, দেহের উপরে, এটার ব্যাপারে উনার কোনো অসুবিধা নাই। উনি তখন কি করতেছে, এখন ওই যে প্রেস সচিব এসে বলছে না ওনার তো শর্ত আছে। শর্ত আছে, আসলে তো ওখানে যাওয়ারই কথা না, ওইটাতে যাওয়ারই কথা। ইসরায়েলের ওখানে আমাদের ঢোকার কোন কারণ আমরা ভালো করে জানি যে এটার পরিকল্পনাটা কি। এটার পরিকল্পনায় আছে, এইটার পরিকল্পনায় দুইজন যারা হেড হবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে টনি ব্লেয়ার। তো উনারা কি একজন, উনারা দুইজনেই মুসলিম বিদ্বেষী। তাহলে আমি মনে করি ডক্টর খলিলুর রহমান যেটা করেছেন, উনারা যেটা করেছেন সেটা একদম স্পষ্ট করে আপনাকে বলি, সেটা করেছেন এটা দেশের স্বার্থে করেন নাই, এটা করেছেন উনাদের নিজস্ব স্বার্থে। সেই স্বার্থটা হইল গিয়া যে উনারা যদি এটা করেন তাহলে আমেরিকা উনাদের খুব ভালো ভাববে। উনি তো কয়েকদিন পরে আমেরিকা ফেরত যাবেন, কয়েকদিন পরেই তো যাবেন আমেরিকায়। সুতরাং উনার আমেরিকান সরকারের সাহায্য উনার দরকার, বা উনি উনাকে ইনগ্রেশিয়েট করতেছে। হ্যাঁ, উনি এমন ইয়ে করে নিজেকে ইনগ্রেশিয়েট করবেন যাতে আমেরিকা যাতে উনাদের উপর খুশি থাকে, ডক্টর ইউনূসের উপর খুশি থাকে। কারণ উনাদের তো এখন কিছুদিন পরে আর ক্ষমতা থাকবে না, তখন উনারা এইটা বিক্রি করে খাবেন। হ্যাঁ, কারণ ওনারা বেশিরভাগই তো আমেরিকার, মানে হ্যাঁ, আমেরিকার, এবং একজন মানে ডক্টর ইউনূস আমেরিকার কোন দেশের বা জানি না নাগরিকত্ব কি আছে না আছে, বাট সেখানে আপনার ডক্টর ইউনূসের যে